কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের হিস্টোরি ডিএসই A2 পেপারটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা দুটি মোস্ট ইম্পর্টেন্ট 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। কোশ্চেন দুটি ছিল, দেখো। প্রথম প্রশ্ন ছিল কল্পনাশ্রয়ী সমাজতন্ত্র বলতে কী বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবং দ্বিতীয় কোশ্চেন ছিল ফরাসি বিপ্লবের জন্য দায়ী পূর্ব রাজতন্ত্রের দায়িত্ব কতখানি। ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেন দুটি। তোমরা অবশ্যই কোশ্চেন দুটির অ্যান্সার খাতায় নোট ডাউন করে নিও এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। চলো তোমরা দেখে নাও কোশ্চেন দুটির অ্যান্সার। দেখো তোমরা প্রশ্নের অ্যান্সার দুটি দেখে নাও। প্রথম প্রশ্ন রাখা হয়েছে, দেখো তোমাদের প্রথম প্রশ্ন ছিল কল্পনাশ্রয়ী সমাজতন্ত্র বলতে কী বোঝো। কল্পনাশ্রয়ী সমাজতন্ত্র বলতে কী বোঝো, খুবই গুরুত্বপূর্ণ একটি 5 নম্বরের প্রশ্ন। দেখো তোমরা উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে কল্পনাশ্রয়ী সমাজতন্ত্র বা কল্পনাবিলাসী সমাজতন্ত্র 19বিংশ শতাব্দীর প্রথম ভাগে ভাবাশ্রয়ী ও বাস্তবতা বর্জিত কিছু সংখ্যক সমাজতন্ত্রী চিন্তানায়ক যথাক্রমে রবার্ট ওয়েন, সেন্ট সাইমন, চার্লস ফুরিয়ের, প্রুধু, লুই বাকুনিন প্রভৃতির আবির্ভাব ঘটে। এই সকল চিন্তানায়ক কল্পনাবিলাসী সমাজতন্ত্রী নামে পরিচিত। এদের বক্তব্যের কিছু অবাস্তবতা ও অসম্পূর্ণতাকে লক্ষ্য করে কার্ল মার্কস এদের ইউটোপীয় বা ভাববাদী বলে অভিহিত করেছেন। এই কাল্পনিক সমাজতন্ত্রের আদি প্রবক্তা ছিলেন সেন্ট সাইমন। তাকে সমাজতন্ত্রের আদিগুরু বলা হয়। তিনি ছিলেন প্রকৃতপক্ষে মানবপ্রেমিক। শিল্প বিপ্লবের ফলে শ্রমিকদের দুর্দশার কথা তিনি প্রচার করেন। অপরদিকে সেন্ট সাইমনের সমসাময়িক ইংরেজ সমাজতন্ত্রবাদের প্রবক্তা ছিলেন রবার্ট ওয়েন। তিনি সর্বপ্রথম সমাজতন্ত্রবাদ কথাটি প্রচলন করেন। তিনি একজন সমাজ সংস্কারকও ছিলেন। নিউ ভিউ অফ সোসাইটি নামক একটি গ্রন্থ রচনা করে তিনি সমাজতন্ত্রবাদী আন্দোলনের এক নতুন পথের সন্ধান দেন। রবার্ট ওয়েন যেমন ইংল্যান্ডের সমাজতন্ত্রবাদের জনক ছিলেন, তেমনি ফরাসি সমাজতন্ত্রবাদের জনক ছিলেন সেন্ট সাইমন। সেন্ট সাইমনের সমসাময়িক কাল্পনিক সমাজতন্ত্রবাদী হিসেবে চার্লস ফুরিয়ারের নাম বিশেষ উল্লেখযোগ্য। এছাড়াও আগস্ট ব্ল্যাঙ্কি ফ্রান্সে বিপ্লববাদী সমাজতন্ত্রবাদ প্রচার করেন। তিনি শিল্পপতিদের মুনাফা এবং শ্রমিকদের মজুরির মধ্যে বিরতিহীন দ্বন্দ্বের কথা বলেছেন। আদি সমাজতন্ত্রবাদের মধ্যে বিশেষ বিখ্যাত ছিলেন লুই ব্ল্যাঙ্ক। তিনি আদি সমাজতন্ত্রবাদ ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের সেতুবন্ধনকারী ছিলেন। তার যশ খ্যাতির প্রধান স্তম্ভ ছিল তার রচিত গ্রন্থ অর্গানাইজেশন অব লেবার। এটি সমাজতান্ত্রিক ও শ্রমিকদের কাছে বাইবেলের স্বরূপ ছিল। সর্বশেষ পয়েন্টে বলা হয়েছে, দেখো উপসংহার। যদিও কল্পনাশ্রয়ী সমাজতন্ত্রীদের প্রচেষ্টা সফল হয়নি, তথাপি একথা স্বীকার করতে হবে যে তারা জনসাধারণের ওপর যথেষ্ট প্রভাব বিস্তার করেছিলেন। প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থার ত্রুটি জনসাধারণের কাছে উপস্থিত করে তারা বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ প্রসারের পথ প্রশস্ত করেন। দরিদ্র ও শোষিত জনসাধারণকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলেন। বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের স্রষ্টা কার্ল মার্কস তার পূর্বসূরীদের কাছে বহুলাংশে ঋণী ছিলেন। কার্ল মার্কস নিজেই একথা স্বীকার করেছেন। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার। কল্পনাশ্রয়ী সমাজতন্ত্র কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমাদের 5 নম্বরে কিন্তু এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে। তাই বলবো সম্পূর্ণ কোশ্চেনের অ্যান্সারটি তোমরা খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা উপকৃত হবে। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে বলবো, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। দেখো পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, দেখো ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ফরাসি বিপ্লবের জন্য দায়ী পূর্ব রাজতন্ত্রের দায়িত্ব কতখানি। মোস্ট ইম্পর্টেন্ট একটি 5 নম্বরের কোশ্চেন। দেখো উত্তরে বলা হয়েছে ফরাসি বিপ্লবের 1779 খ্রিস্টাব্দ একাধিক কারণের মধ্যে পূর্ব রাজতন্ত্রের দায়িত্ব ছিল অন্যতম। সম্পূর্ণাংশে না হলেও পূর্ব শাসকদের দুর্বলতা ও অস্থির চিত্ততা
ও অদূরদর্শিতা এই বিপ্লবকে বহুলাংশে অনিবার্য করে তুলেছিল। প্রথম পয়েন্টে বলা হয়েছে রাজাদের দুর্বলতা। ফরাসি রাজা চতুর্দশ লুই 1643 থেকে 1715 খ্রিস্টাব্দে ছিলেন চরম স্বৈরাচারী। তিনি বলতেন আমি রাষ্ট্র। অলস ও বিলাসী রাজা পঞ্চদশ লুই 1715 থেকে 74 খ্রিস্টাব্দ তার উপপত্নী মাদাম দা পম্পাদুর এর দ্বারা প্রভাবিত হয়ে শাসন পরিচালনা করলে প্রশাসন দুর্নীতি ও স্বজন পোষণ ছেয়ে যায়। এরপর অযোগ্য রাজা ষোড়শ লুই 1774 থেকে 93 খ্রিস্টাব্দ রাজতন্ত্রকে অবক্ষয়ের শেষ সীমানায় নিয়ে যান। দ্বিতীয় পয়েন্ট, দুর্নীতিগ্রস্ত প্রশাসন। রাজতন্ত্রের দুর্বলতার সুযোগে অভিজাতরা সমস্ত ক্ষমতা করায়ত্ত করে নেয়। তার লেতর দা ক্যাসে আইনের যথাসম ব্যবহার করে ব্যক্তিগত শক্তিদের বিনা বিচারে আটক করতে থাকে। বিচার ব্যবস্থা ছিল বিশৃঙ্খল, ব্যয়বহুল ও বিলম্বিত। রাজস্ব ব্যবস্থা ছিল বৈষম্যমূলক ও ত্রুটিপূর্ণ। এই প্রশাসনিক বিশৃঙ্খলার কারণে পূর্ব রাজতন্ত্রের সঙ্গে জনসাধারণের সম্পর্ক বিচ্ছেদ ঘটেছিল। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে বিচার ব্যবস্থায় ত্রুটি। ফরাসি বিচার ব্যবস্থা ছিল অত্যন্ত জটিল, ব্যয়বহুল ও দুর্নীতিগ্রস্ত। অধিকাংশ বিচারক ছিলেন অসৎ ও দুর্নীতিপরায়ণ। অপরাধী কাছ থেকে ঘুষ গ্রহণ, জরিমানা আদায় প্রভৃতির দ্বারা দুর্নীতিপরায়ণ বিচারকরা বিপুল অর্থ উপার্জন করতেন। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে অমিতব্যয়িতা। ফরাসি রাজপরিবার ছিল সীমাহীন অমিতব্যয়ী। রাজপরিবারের সেবা কার্যের উদ্দেশ্যে ভার্সাই রাজপ্রাসাদে 18,000 কর্মচারী নিযুক্ত ছিলেন। রানী মারি আতোয়ানেতের ব্যক্তিগত কর্মচারীর সংখ্যা ছিল 500 জন। রাজপরিবারের অমিতব্যয়িতা দেশের অর্থ সংকট তীব্রতর করলে দেশবাসীর মনে এর বিরূপ প্রভাব পড়ে। 5 নম্বর বলা হয়েছে ষোড়শ লুইয়ের ভূমিকা। দেশের অর্থনৈতিক সংকট অত্যন্ত তীব্র হয়ে উঠলে রাজা ষোড়শ লুই এর উচিত ছিল যাজক ও অভিজাতদের বিশেষ অধিকার খর্ব করে এবং তাদের ওপর করের বোঝা চাপিয়ে পরিস্থিতি সামাল দেওয়া। কিন্তু ষোড়শ লুই এ কাজে জোরালো পদক্ষেপ না নেওয়ায় জনগণ অত্যন্ত ক্ষুব্ধ হয়। এরপর দেখো সর্বশেষ পয়েন্ট বলা হয়েছে মূল্যায়ন। ফরাসি বিপ্লবের জন্য পূর্ব রাজতন্ত্রের দায়িত্বকে কোনোভাবে অস্বীকার করা যায় না। ঐতিহাসিক ফিসার বিপ্লবের জন্য ফরাসি রাজতন্ত্রকে দায়ী করেছেন। ঐতিহাসিক মাদেলা ও বলেছেন যে ফরাসি রাজতন্ত্রই বিপ্লব সৃষ্টি করেছে। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার। অবশ্যই তোমরা কোশ্চেন দুটির অ্যান্সার খাতায় নোট ডাউন করে নিও। অবশ্যই তোমরা এই কোশ্চেন দুটি তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।